এই মসজিদের ভেতরে বসে বলছি 100 ভাগ চেষ্টা চালাবো 79 জন মিলে ওনাদেরকে তীরের মতো সোজা করে রাখি। যদি এদিক ওদিক করে আমরা চেপে ধরবো ইনশাআল্লাহ, সে সংসদে হোক আর সংসদের বাইরে হোক। যে পথে পালিয়েছে আওয়ামী লীগ সে পথে কি পালাবে বিএনপি? আজকে ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানার সাথে কি ব্যবহারটা করলো? রাতের নিশীতে যখন সে এমপি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ফুল দিতে গেলেন শহীদ মিনারে, বিএনপির লোকেরা তাকে ধাক্কা ধাক্কি করে এমন ভাবে এবং তাকে গালমন্দ করলেন শহীদ মিনারে ব্রাহ্মণবাড়িয়ায়। একজন নারীর প্রতি এরকম মানে ব্যবহার করাটা লজ্জা। পুরুষ মাননীয় সংসদ সদস্য স্বতন্ত্র পার্টি থেকে হয়েছেন রুমিন ফারহানাকে আপনারা চেনেন সবাই। রুমিন ফারহানা বিএনপির সময় বিএনপি নেত্রী ছিলেন এবং ওই সময় উনি কি করেছেন সেটাও আপনারা জানেন। সেই পুরনো কাসুন্দি ঘাটতে চাই না। রুমিন ফারহানা একমাত্র নেত্রী ছিল যখন বিএনপির পক্ষে কোনো মানুষ কথা বলতো না, তখন এই রুমিন ফারহানা সংসদ কাঁপিয়েছে, দেশ কাঁপিয়েছে। সেই রুমিন ফারহানাকে যাচ্ছেভাবে অপমান করা হয়েছে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। এই শহীদ মিনারে গিয়ে মব করা এটা কোনো বাংলাদেশি মানুষই মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারের তুলনায় শুরুতেই বিএনপির বিরাট ব্যর্থতা। বিএনপি কি পারবে বোঝা হয়ে গেছে, কিচ্ছু পারবে না। বিএনপি কি কেমন সরকার এটা জাতি দেখেছে না? 2001 থেকে 2006 দেখেছি না আমরা। দেশটাকে তছনছ করে ফেলবে, একদম ধ্বংস করে ফেলবে, মানুষ অস্থির হয়ে যাবে। চাঁদাবাজিকে বৈধতা দিয়ে এখনো ক্ষমতায়। 70টা আসনকে তারা একটা স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেখানে 21% জাল ভোট পড়েছে। 46.5% কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটে। যখন একাধিক জায়গায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, ফল উল্টে দেয়া, এমনকি নির্বাচন শেষ হবার পরে সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত যখন আমরা দেখছি একের পর এক বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, তারপরে হঠাৎ করে মিডিয়ায় একটা স্থবিরতা, এরপরেই ফলাফল উল্টে যাওয়া শুরু হলো। আওয়ামী লীগের আপনারা সব এক হইয়া তারপরেও জামাতের সাথে 5 বছর পরে লাগতে আইসেন। দেখেন তারপরে জামাতের ভোট কত আছে আর আপনাদের দুইটারে মিলায় ভোট কত আছে। কিন্তু উনি তো প্রধানমন্ত্রী হইতেন, যিনি প্রধানমন্ত্রী হইতেন সেই ব্যক্তি মানে এত ঠান্ডা মাথায় আমার সাথে বলতে পারেন যে ইয়াস আমরা ওই সময় কিছু করলে দেশের অবস্থাটা খারাপ হতো। আগে বলেছে যে ইন্ডিয়া এই দেশে কোনোদিন আর মাতবাড়ি করতে পারবে না। অতএব এই ইন্ডিয়া আওয়ামী লীগ এখনো পর্যন্ত সেই ইন্ডিয়ার সবচেয়ে পছন্দের দল এবং আওয়ামী লীগ এই দেশে ক্ষমতা আসলে আবারও ইন্ডিয়া সে আগের মতোই করবে। সো তাদেরকে আসতে দিন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, আর কিছু না। চাইনিজ মালের গ্যারান্টি আছে, সুপ্পুর কাছে শপথ নেওয়ার সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা 7 মাস টিকেছে, প্রফেসর ইউনূস 1.5 বছর। দেখা যাক তারেক রহমানের সরকার কয়দিন টিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। আমরা সুজনের যিনি পরিচালক ডক্টর বদিউজ্জামান, তার একটা বক্তব্য শুনছিলাম। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের যে সমস্ত অনিয়মগুলো হয়েছে এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার আগে তো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, 70টা আসনকে তারা একটা স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেখানে 21% জাল ভোট পড়েছে। 46.5% কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে। এই বড় অনিয়ম দেখানোর পরে সুজনের পরিচালক বদিউজ্জামান তিনি বলছেন যে বিরোধী দলের পক্ষ থেকে যখন একাধিক জায়গায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, ফল উল্টে দেয়া, এমনকি নির্বাচন শেষ হবার পরে সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত যখন আমরা দেখছি একের পর এক বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, তারপরে হঠাৎ করে মিডিয়ায় একটা স্থবিরতা, এরপরেই ফলাফল উল্টে যাওয়া শুরু হলো। সেখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে। ঢাকা 16 আসনের যিনি জামাতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল বাতেন, আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার যে নির্বাচনী বিষয়গুলো ছিল, যে ফলাফলগুলো ওভারঅল একটা কেন্দ্র বাদে সমস্ত কেন্দ্রগুলোতে তিনি 1000, 1500, 2000 ভোটে এগিয়ে থাকছেন, এরকম খবর আমরা পাচ্ছি। হঠাৎ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে দেখলাম যে সেখানে ওইটাকে উল্টিয়ে দিয়ে আমিনুলকে এগিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ আমিনুল এগিয়ে আছে। এরকম অসংখ্য অনিয়ম, অভিযোগ এবং তার সত্যতা পাওয়া গেছে। তো এরপরে এই অন্তত 30টি আসনে নির্বাচনের ফলাফল পুনঃগণনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। ইসি কি করলেন? রাতের অন্ধকারে তড়িঘড়ি করে বিরোধী দলের ওই অভিযোগকে আমলে না নিয়ে তারা গ্যাজেট প্রকাশ করে দিলেন। এটি দেখুন, আপনারা বদিউজ্জামানের মুখেই শুনুন। নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো
নির্বাচন কমিশন যখন গেজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা ক্লিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। এবং আমরা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গেজেট প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হলো, ইসি এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আসলে এই মিডিয়া, ইসি, এদের প্রত্যেকেরই এ ধরনের একটা বোঝাপড়া ছিল, আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং এদের ভিতরে ছিল যে জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, নিজেরা এই করতে হবে। অর্থাৎ এই অর্থে আমরা বলতে পারি যে পূর্ববর্তী ইসি হাবিবুল আওয়াল এবং তার আগে যাদের পরিণতি যেটা হয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বর্তমান ইসি তার চেয়ে খুব বেশি ভালো কাজ করেছেন। এটি চিন্তা করার মতো কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না। যাই হোক, সেই নির্বাচনের পরে, এরকম একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে, অভিযোগে ভরা একটা নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলেন। আমরা বিএনপিকে এই জায়গায় একটু বলতেই হয় যে এই ধরনের নির্বাচন কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা চাইলেই মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন। এইটার কারণে যেটা হলো, হয়তো ক্ষমতা পেলেন, 5 বছর ক্ষমতার স্বাদ উপভোগ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই 2026 সালের নির্বাচন 2008 সালের নির্বাচনের সাথে তুলনীয় হবে। শেখ হাসিনার রাতের ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার আমিডামি ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সাথে তুলনীয় হবে। তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারলেন না আপনারা, বাংলার জনগণও ওই জায়গা থেকে মুক্তি পেল না। তো যাই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জামাত যেটা করতে পারতো, হয়তো বিএনপিকে তারা নাজেহাল করতে পারতো, বিভিন্নভাবে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা আরো কিছু করতে পারতো। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি ইতিবাচক অ্যাপ্রোচ করা হয়েছে যে না, আপনারা দেশ চালান, আমরা আপনাদের কাজের সমালোচনা করব। আর তারা অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তারা বিএনপির যে মন্ত্রী গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সদস্যদের পিছনে তারা একটা ছায়া মন্ত্রী পরিষদ তাদের পিছনে আতশ কাঁচের মতো লাগিয়ে রাখবে। অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। মাঠের রাজনীতি থেকে, রাজপথের লড়াই সংগ্রাম থেকে রাজনীতি কিন্তু এখন বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে। এটি একটা ভালো দিক। মাঠের জ্বালাও পোড়াও এইগুলো বাংলার মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এখন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদেরকে কিভাবে অসার প্রমাণিত করা যায়, তাদেরকে কিভাবে অর্বাচীন প্রমাণ করা যায়, এই কৌশলে আগাচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যখন এই কৌশলে আগাচ্ছে, তখন বিএনপির ভিতর থেকে একটা মহল, যারা খোদ আওয়ামী লীগ থেকে উঠে এসেছে, তারা মূলত বিএনপি নয়, তারা এখনো আওয়ামী লীগ। বিএনপির শ্রদ্ধাবরণে থেকে তারা মূলত গুপ্ত বিএনপি। এরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদের তালাবদ্ধ অফিসগুলোকে তারা অবমুক্ত করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আবার পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। অবশ্য এটা এমনি নয়, এটা শুধু যেটা তারা করেছে তা নয়, এখানেও বিরাট একটা ডিলিংসের ব্যাপার সেবার আছে। 21শে ফেব্রুয়ারি শুভেচ্ছা সবাইকে। মাতৃভাষা দিবস, এটা শুধু বাংলাদেশেরই মাতৃভাষা দিবস নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বেশ আরম্ভের অনুষ্ঠানই হয়েছে। গতকালকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেছেন, দোয়া মাহফিল করেছেন, মহামান্য রাষ্ট্রপতিও গিয়েছিলেন এবং বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং দোয়া করেছেন। সাথে ছিলেন এনসিপির বড় বড় নেতৃবৃন্দ। অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ করে ব্যাগরা বেঁচে গেল। অনেকগুলো অপ্রীতিকর ঘটনা গতকালকে সেইখানে ঘটেছে। আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন। সেটা প্রথম হয়েছে জাতীয় পার্টি যারা এসেছিলেন পুষ্পস্তবক অর্পণ করতে, তাদেরকে সেখানে বাধা দেওয়া হয়েছে, ভুয়া 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 বলে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। তাদের ব্যানার পোস্টার সব ছুঁড়ে ফেলা হয়েছে, তারা একসময় সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। তারপর রুবিন ফারহানা, মাননীয় সংসদ সদস্য, স্বতন্ত্র পার্টি থেকে হয়েছে। রুবিন ফারহানাকে আপনারা চেনেন সবাই। রুবিন ফারহানা বিএনপির নেত্রী ছিলেন এবং ওই সময় উনি কি করেছেন সেটাও আপনারা জানেন। সেই পুরোনো কাসুন্দি ঘাটতে চাই না। রুবিন ফারহানা একমাত্র নেত্রী ছিল যখন বিএনপির পক্ষে কোনো মানুষ কথা বলতো না, তখন এই রুবিন ফারহানা সংসদ কাঁপিয়েছে, দেশ কাঁপিয়েছে। সেই রুবিন ফারহানাকে যাচ্ছেভাবে অপমান করা হয়েছে। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। রুবিন ফারহানার প্রসঙ্গে আসবার আগে আমরা বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে দিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে ওই আলোচনায় যেতে আমাদের জন্য সুবিধাজনক হবে। দেখুন, তারেক রহমান সাহেব মাত্র 3 দিন হয় সরকার গঠন করেছেন, সরকার হিসেবে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং কিছু ছোট ছোট ঘটনা উনি ঘটাচ্ছেন যেগুলো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। এগুলোর প্রশংসা করতেই হবে। যেমনটি ধরুন, উনি গাড়ির বহর ছাড়া রাস্তায় যাচ্ছেন, কোনো যানজট করতে দিচ্ছেন না, এটা আমরা আগে আলোচনা করেছি। এটা অবভিয়াসলি একটা প্রশংসার ব্যাপার। দ্বিতীয়ত, উনি শনিবার দিন অফিস করতে চান। সরকারি অফিসার যারা আছেন তাদেরকে উনি শনিবার দিন কাজ করতে বলছেন যে এইভাবে 2 দিন যদি আমরা সবাই বসে থাকি তাহলে আমরা পৃথিবী থেকে পিছিয়ে যাবো। এটা একটা অগ্রণী ভূমিকা ওনার এবং প্রশংসার দাবি রাখে। তৃতীয়ত, উনি যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমস্ত মন্ত্রীদেরকে এসে মিটিং করতে গেলে যে যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়, এজন্য উনি সেটাকে উপেক্ষা করে উনি নিজে সচিবালয়ে চলে যাবেন, যেখানে বাংলাদেশের সমস্ত মন্ত্রী মহোদয়রা বসেন। সেখানে উনি গিয়ে
তার কার্যাদি সম্পাদন করবেন। উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই অনুষ্ঠানগুলো করতে চাচ্ছেন না, যাতে এতগুলো মন্ত্রী, প্রায় 49 জন মন্ত্রী, উপমন্ত্রী যখন আসবে গাড়ি বহন নিয়ে, তখন একটা যানজটের সৃষ্টি হবে। এটাও একটা মহৎ উদ্যোগ। কিন্তু তারেক রহমান সাহেব এই সমস্ত উদ্যোগ যে নিতে যাচ্ছেন, এর জন্য যখন উনি প্রশংসাগুলো পাচ্ছেন, তখন পাশাপাশি কিছু কিছু ঘটনার জন্য উনি বেশ নিন্দনীয় হচ্ছেন। এই যে ধরুন রুমিন ফারহানার কথাই বলি। রুমিন ফারহানা গিয়েছিলেন পুষ্পস্তবক অর্পণ করতে। সেখানে উনি যাচ্ছেতে অপমানিত বোধ করে এবং ওনাকে যাচ্ছেতে এভাবে অপমানিত করে ওখান থেকে বিতাড়িত করেছে বিএনপির ছেলেমেয়েরা। বিএনপির ছেলেমেয়েরা করেছে, এটা উনি বলেছেন, আমার কথা নয়। এই যে ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। কারণ রুমিন ফারহানা হোক আর যেই হোক, সে গেছে সংসদ সদস্য হিসাবে পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে। ওখানে তাকে বাধা দেওয়াটা কতটুকু সমীচীন হয়েছে সেই বিচারের ভার আপনাদের দিলাম। আপনারা প্রথমে দেখুন তাকে কিভাবে অপমানিত করা হয়েছে, সেটার একটা ভিডিও দৃশ্য। ফুলগুলোকে পাড়িয়ে মারাচ্ছে মানুষজন। আরে বাংলাদেশ, শহীদ মিনারে ফুলগুলোকে পাড়িয়ে মারাচ্ছে মানুষজন। এর চেয়ে দুঃখের ব্যাপার আর কি হতে পারে? দেখুন, এটা যে বিএনপির ছেলেপেলেরা করেছে, সেটা রুমিন ফারহানা নিজে একটা ইন্টারভিউ বলেছে, এবং এর পরপরই উনি একটা ইন্টারভিউ দিয়েছেন। উনি বলতে চেয়েছেন যে এখানে তাকে অপমানিত করবার জন্য তার এলাকার যে বিএনপির নেতৃবৃন্দ আছে তারা এখানে সমবেত হয়েছে। উনি কাউকে কাউকে চিনেছেন এবং উনি বলেছেন সাংবাদিকদের যে আমি মামলা করেছি এবং এটা পুলিশের দায়িত্ব সিসিটিভি ফুটেজ দেখে তাদের ধরার জন্য। রুমিন ফারহানা সেই ইন্টারভিউর কিছু একটা অংশ আমি আপনাদের দেখাচ্ছি, যেখানে রুমিন ফারহানা কাকে দোষারোপ করছে এবং কে এর জন্য দায়ী। দেখুন। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে কিন্তু আনফরচুনেটলি দেখা গেল বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতা কর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমিও রুমিন ফারহানার সাথে এইখানে একমত। সরকার যদি এখনই এর ব্যবস্থা না নেয়, তাহলে সরকারের ভাবমূর্তি একদম নষ্ট হয়ে যাবে। সরকার এই যে প্রচেষ্টা চালাচ্ছে, তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছেন, আমি যে ক্রিয়াকর্মগুলোর কথা বললাম এতক্ষণ, এগুলো সব থামাচাপা করে যাবে, মানে কালো মেঘের নিচে পড়ে যাবে সব, যদি এখনই তারেক রহমান সাহেব এই সমস্ত উচ্ছৃঙ্খল নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন। শুধু নেতা কর্মীর কথা কেন বলবো বন্ধুরা, এখানে পাশাপাশি একটি কথা এসেই যায়, যে কথাটা আজকে বাংলাদেশে পুরোপুরি ভাইরাল, যে মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী, না উনি শুধু সড়ক পরিবহন মন্ত্রী নন, উনি সড়ক পরিবহন মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, উনি নৌ পরিবহন মন্ত্রী, উনি রেল মন্ত্রী, জনাব শেখ রবিউল ইসলাম রবি। উনি যে কথাটা বলেছেন এটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। চাঁদাবাজিকে যদি উনি লিগালাইজ করতে যান, তাহলে আমার মনে হয় ওনার মন্ত্রিত্ব হয়তো থাকবে না। যদিও মন্ত্রী মহল থেকে অলরেডি এটার কমপ্লেন বা এটার দ্বিমত ভাষা পরিভাষা বলে দিয়েছেন এনি সাহেব, যে না, চাঁদাবাজি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এইগুলো কি তারেক রহমান সাহেবের কাছে নোটিস হয় কিনা, ওনার কানে যায় কিনা? উনি তো আমাদের মতো এরকম সারাদিন ইউটিউব নিয়ে আর ফেসবুক নিয়ে বসে থাকেন না। ওনার কানে যদি যায়, তাহলে আমার মনে হয় রবিউল ইসলাম রবি এই যে প্রথম জীবনে সংসদে আসলো এবং মন্ত্রী হলেন, হয়তো ওই ওনার মন্ত্রিত্বটা রাখতে পারবেন, এরকম আওয়াজ চারিদিক থেকে উঠছে। যে আমার একটি কথা উনি বলে ফেলেছেন যে চাঁদাবাজ হয় সমঝোতার মাধ্যমে। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু দিতে হয়। সমঝোতার চাঁদা যেটা হয় আমরা সবাই জানি, যেমন আমি কোনো একটা সংগঠনের মেম্বার, আমি সেখানে মাসিক চাঁদা দিই, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে দিই, অমুক জায়গায় দিই, তমুক জায়গায় দিই, আমি মেম্বার, সেটা আমার একটা রসিদ থাকে, সেটা হলো সমঝোতার চাঁদাবাজি। আর আপনি যেটা বলছেন যে রাস্তায় টাকা নিয়ে যায়, এটা সমঝোতার চাঁদাবাজি নয় মাননীয় মন্ত্রী মহোদয়। আপনি একজন মন্ত্রী হয়েছেন, আপনাকে অনেক হিসেব করে কথা বলতে হবে। আপনি এই ধরনের বেহিসেবে কথা বলেন, আপনার গতি থাকবে না। তারেক রহমান সাহেবের এইদিকে পুরোপুরি দৃষ্টি নিবন্ধন করা উচিত, যে শুধুমাত্র আমি এই সমস্ত ক্রিয়াকর্ম করছি, দেশের জন্য এত কিছু করছি, নিজে গাড়িতে কোনো প্রোটোকল নিচ্ছি না, আমি শনিবারে অফিস করছি, আমি এইটা করছি ওইটা করছি, এগুলো করলে তারপর আপনি যে প্রশংসাটা পাবেন, সাথে সাথেই এই সমস্ত কর্মকাণ্ডের জন্য আপনার সমস্ত প্রশংসা ধূলিসাৎ হয়ে যাবে। আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, আমরা এই মব সংস্কৃতি চাই না। সেই মব কিন্তু আজকেও হয়ে গেল, যে মব 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 করে আমরা চিল্লাচিল্লি করি, সেটা এটা রব, এটা মব, এটা না, এটা মব না, এটা মব। আজকে যেটা হয়েছে সেটা মব। এবং আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কোন রকম মবকে আমরা প্রশ্রয় দেবো না, কিন্তু আজকে তো মব হয়ে গেল। পুলিশ ছিল, রুমিন ফারহানা সুন্দরভাবে বলেছে যে পুলিশ থাকবার পরও
পুলিশ এত কিছু করতে পারেনি, কারণ একটা মানে যে দল সরকার আছে তার দলীয় কর্মীরা যখন কোনো আন্দোলন বা কোনো রকম বিক্ষোভ করে সেখানে পুলিশদের তেমন ভূমিকা থাকে না। এটা তো সত্যি কথা। রুমিন ফারহানা সেই ইন্টারভিউ এক সময় আমাদের যে সাংবাদিক ছিলেন উনি ওনাকে প্রশ্ন করেছেন, শুনলাম আপনি নাকি আওয়ামী লীগের এই লোকজনকে নিয়ে এখানে এসেছিলেন। তার উত্তরে রুমিন ফারহানা খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন, যেটা অলরেডি ভাইরাল বাংলাদেশে। সেটা একটু দেখুন। আপনি আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো 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 সে মারবে? এই 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 তাহলে এই সরকারের ক্যারেক্টার? প্রথমত এটা সত্য না, দ্বিতীয়ত যদি যাই তো, এই যে দ্বিতীয়ত যদি যাই তো, এই শব্দটা তো 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 ভাইরাল। কারণ রুমিন ফারহানার মার্কা ছিল হাঁস। আপনারা জানেন হাঁসকে সবাই তৈ 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 তো 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 করে রুমিন ফারহানার উত্তরটা দিয়েছে। প্রথমে এটা সত্য না, তারপর যদি আমি যাই তো 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 ভাইরাল। এইখানে গিয়ে আপনারা দেখবেন ওনার এই যে এই কন্টেন্টটার নিচে গিয়ে দেখবেন অনেকগুলো কমেন্টস এসছে। এর মধ্যে এই কমেন্টটা হলো সবচেয়ে বেশি পপুলার। এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, আমি একটু করলাম। এখানে রুমিন ফারহানাকে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। ম্যাক্সিমাম মানুষ রুমিন ফারহানাকে সাপোর্ট করেছে, কিন্তু অনেকেই রুমিন ফারহানাকে মনে করিয়ে দিয়েছে আপনি তো জুলাই সংস্কার পরিষদের সেই শপথটা নিলেন না, আপনি তো বেমানি করেছেন। আসলে রুমিন ফারহানা এখন কোন জায়গায় আছে? রুমিন ফারহানা একটা পপুলারিটি হয়ে গিয়েছিল এই ইলেকশনের পর, কারণ রুমিন ফারহানাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ চেনে অ্যাজ এ পলিটিশিয়ান। উনি অনেক অবদান রেখেছেন বিএনপির জন্য, তারপর বিএনপি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বা ওনাকে ছাঁটাই করা হয়েছে। উনি ইলেকশন করেছেন, বিএনপির সমর্থক প্রার্থীর জুনায়েদ সাহেব নামে এক ভদ্রলোক তাকে হারিয়েছেন। উনি হিরোইন হয়ে গেছেন বাংলাদেশে, এখন রাজশাহীতে নেত্রী হিসাবে আগে থেকে পরিচিত ছিলেন, এখন তাকে সবাই অগ্নিকন্যা বলে বলেন। কিন্তু রুমিন ফারহানা এই মুহূর্তে তো কোনো দলেরই না, উনি না বিএনপির, উনি না এই যে সংস্কারপন্থীদের পথে। কারণ উনি যেহেতু ওই জুলাই সংস্কার পরিষদের শপথ নেননি, এর জন্য তাকে অনেক সমালোচনা অনেকে করেছে। আমরা এখন দেখবো ভবিষ্যতে রুমিন ফারহানা কোন পথে যাচ্ছেন, বিএনপির পথে না বিএনপির উল্টো পথে না আওয়ামী লীগের সাথে না সংস্কারপন্থীদের সাথে। আজকে যদি সে সংস্কারপন্থীদের সাথে থাকতো তাহলে হয়তোবা যে কমেন্টস গুলো হয়েছে রুমিন ফারহানাকে নিয়ে, এই যে রুমিন ফারহানার তো 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 তারপরে এই যে উনি কেন গেলেন না, ভালো হয়েছে, এমন কথা অনেকে লিখেছে। ম্যাক্সিমাম মানুষ বলেছে না এটা ঠিক হয়নি। এখানে আমি একটা কথা বলবো যে এই শহীদ মিনারে গিয়ে মব করা এটা কোনো বাংলাদেশি মানুষই মেনে নেবে না। ডক্টর ইউনূস সরকারের তুলনায় শুরুতেই বিএনপির বিরাট ব্যর্থতা। বিএনপি কি পারবে বোঝা হয়ে গেছে, কিচ্ছু পারবে না। বিএনপি কি কেমন সরকার এটা জাতি দেখেছে না? 2001 থেকে 2006 দেখেছি না আমরা। দেশটাকে তছনছ করে ফেলবে, একদম ধ্বংস করে ফেলবে, মানুষ অস্থির হয়ে যাবে। চাঁদাবাজিকে বৈধতা দিয়ে এখনো ক্ষমতায়। আমি তো বলি বিএনপি সরকার যেভাবে চাঁদাবাজিকে প্রকাশ্যে বৈধতা দিয়েছে, সরকারের মন্ত্রী তো সরকার, তার উপর আর কে আছে? তার উপর শুধু প্রধানমন্ত্রী। সরকারের মন্ত্রী যখন প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দিয়েছেন, এর প্রভাব পুরো রাজনীতিতে পড়েছে। সবাই এখন আনন্দে আনন্দে চাঁদাবাজি করছে। এবং এই একটা কাজ এটা যদি জামাত সরকার করতো, এতক্ষণে জামাত সরকার পতনের ডাকে আন্দোলন শুরু হয়ে যেত। ভাগ্য ভালো জামাত সরকার ক্ষমতায় আসেনি, নইলে এই কাজের কারণেই 12টা বেজে যেত অবস্থা। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম রমজান ছিল গত বছরের রমজান, ইউনূসের আমলের রমজান। যেই রমজান ঈদ এতটা স্বস্তির ঈদ ছিল, এবং প্রথম রমজান যখন যে সময় দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি হয়নি, বরং মূল্য কমেছে, বিভিন্ন পণ্যের দাম অর্ধেক নেমে গেছে, 3 ভাগের 1 ভাগে নেমে গেছিল ইউনূস সরকার আমলে। কোনো পণ্যের দাম বাড়েনি, পুরো পরিস্থিতি টাইট দিয়ে ঠিক করে রেখেছিলেন। কিন্তু বিএনপি এখন ক্ষমতায়, লেবুর হালি 120 টাকা, এবং প্রত্যেকটা ডেইলি কমোডিটিস সবজির দাম, যে জিনিসের দাম কৃষক বিক্রি করে 10 টাকা 15 টাকায়, ওইটা 100 টাকা 150 টাকায় কিনতে হয়। কেন? ওই যে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, আর সেই চাঁদাবাজির বৈধতা দেয় সরকারের মন্ত্রী। এটা তো হবেই। দর্শক, রমজানে দাম আসলে তারেক রহমানের ফাঁকা বলি, খালি করছি। এই রমজানে এটা চলবে না, এটা চলবে না। ইশরাক বাটার মন্ত্রণালয় একটা, সে ওই মন্ত্রণালয় তো কাজ নাই নাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, সে আসছে যে এই বাজার সিন্ডিকেট এগুলো করা যাবে না, এগুলো নিয়ে। তারেক রহমান নিজেও জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে অতি মুনাফা করা যাবে না, মুক্ত মুখ। আরে ভাই, এই আপনার আহ্বান কি সারা আপনার দলের নেতাকর্মীরা শুনে? আপনি বলছেন চাঁদাবাজি করা যাবে না, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মব করা যাবে না, অথচ বিএনপি সকাল সন্ধ্যা সারাদিন মব করে চাঁদা আদায় করে, দোকান বন্ধ করে দেয়, মব করে সাংবাদিককে বের করে দেয়, কত কিছু। বিএনপি জাতীয়তাবাদী মব পার্টি, যদি মবের আলোকে বিএনপিকে বিচার বিশ্লেষণ করেন। তো তারেক রহমানের কথা কি আসলে বিএনপি শুনে? তিনি অতিরিক্ত মুনাফা না করতে আহ্বান জানিয়েছেন, মুনাফা আরো বাড়িয়ে দিয়েছে। এইসব এখানে ব্যবস্থা নেওয়ার বিষয়, এখানে আপনার আহ্বান জানানোর বিষয় না। আপনি লিমিট ক্রস করবেন, আপনাকে জেলে যেতে হবে, চূড়ান্ত লিমিট ক্রস করবেন, ফাঁসি হবে। এইগুলো আইন প্রয়োগ ছাড়া এসব আহ্বানে চিরা গলে না ভাই, ওগুলোর কোনো দাম নেই। এসব ভালো ভালো মিটে কথা হাসিনার মতো এত সুন্দর আপনি বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, হাসিনা যেভাবে কথা বলতে পারতো আবেগ মিশিয়ে, কান্নাকাটি করে, আপনি এত সুন্দর পারবেন না তো। তো দর্শক দেখেন, এই যে চাঁদাবাজির বৈধতা দেয়া, যে সমঝোতা করে চাঁদা নেওয়া যাবে, ওইটি হচ্ছে চাঁদা, আর জোর করে ওটা হলো ছিনতাই। এখন চাঁদাবাজিকে যে বৈধতা দিল সরকারের মন্ত্রী বা সরকার, তার ফল দেখেন।
রাজশাহীতে কাঁচা বাজারে নিম্নয় ক্রেতাদের না বিশ্বাস। আমরা সরাসরি বিভিন্ন বাজার, আমরা তো মানুষ বাজার করি, হয়তো অন্যের মাধ্যমে করাই, কিন্তু মাঝে মাঝে তো নিজেরাও করি। অন্যের মাধ্যমে করালেও তো টাকাটা তো আমাদের পকেট থেকে দেওয়া হয়, আমরা তো জানি। প্রত্যেকটা কমিউনিটিসের দাম মারাত্মকভাবে বেড়েছে। শশার দাম 100 টাকা, 120 টাকা, লেবুর হালি 120 টাকা। আপনি চিন্তা করেছেন? প্রত্যেকটা সব, বেগুনের দাম 100 টাকা প্লাস, শালগমের দাম প্রায় 100 টাকা, যেগুলো কৃষক বেচে 5 টাকা। শালগম কৃষক 5 টাকা 10 টাকা কেজি বেচে, ওইটা রাজধানী ঢাকায় এসে 120 টাকা 100 টাকা হয়ে যায়। বেগুন 15 টাকা বেচে কৃষক, ওইটা 100 টাকা কিনতে হয়। কেন এই ভয়াবহ ঊর্ধ্বগতি? নিম্নয়ের মানুষজন কিনতে পারছে না, বাজার থেকে ফিরে যাচ্ছে। চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন, এটা তো হবেই। তো কি করেছেন? তাহলে প্রথম দিনে একদম তলপাড় সৃষ্টি করে দিতেন। ভোক্তা অধিকার পরিষদ অভিযান চালাতে যায়, বিএনপির লোকজন ভোক্তা অধিকার পরিষদকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়, দাম দেয় না। কারণ কি? আমি তো বিএনপি, কিসের ভোক্তা অধিকার? বিএনপির উপর কোনো ভোক্তা অধিকার আছে না? আমি বিএনপি করি। এই বিএনপি কি করবে বোঝা হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ানক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল বিএনপির আমলে 2006 সালে, যার ফলে বিএনপির মারাত্মক জনমত বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়েছিল। এবং বিএনপি 2001 থেকে 2006 যে দুঃশাসন, এরকম দুঃশাসন বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক সরকারের শাসন শুরু হয় 1991 সাল থেকে। তার আগে ছিল উল্টোপাল্টা একটা অস্থিরতা। অতএব বাংলাদেশে কোন সরকার সফল, কোন সরকার ব্যর্থ, এটা তুলনামূলক পর্যালোচনা করতে চাইলে আপনাকে 91 থেকে শুরু করতে হবে। 91 আগের 71 থেকে 91 পর্যন্ত হিসাব আলাদা। বাংলাদেশের গণতান্ত্রিক পার্লামেন্টারি রাজনীতির, নির্বাচিত সরকারের রাজনীতির হিসাব নিকাশ শুরু 1991 সাল থেকে। তো 1991 সালের পর থেকে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ দুঃশাসন ছিল 2001 থেকে 2006। এমন কোনো অপরাধ নাই, সব জায়গা থেকে চাঁদা দেওয়া হতো। বিদ্যুৎ ছিল না, শুধু ছিল খাম্বা। আমরা কি ভুলে গেছি? চাঁদার কারণে ভয়ানক ঊর্ধ্বগতি। কি একটা অবস্থা ছিল, মানুষ এক প্রকার না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এর মধ্যে আবার জঙ্গিবাদের উত্থান, 21 আগস্ট গ্রেনেড হামলা, শেখ হাসিনার হত্যা চেষ্টা, কি হয় নাই? এগুলোকে জাতি ভুলে গেছে। সেই বিএনপি কি করবে দেখেন। ওই যে ফ্যামিলি কার্ড অমুক তমুক সব চাপাবাজি। কমিটি গঠন করে কার্ড দিবে, কার্ডের মধ্যে টাকা থাকবে। আচ্ছা, আপনার কার্ড দিল, বললো যে দিবে অল্প কিছু মানুষকে দিয়ে, বলবে যে আমরা দিছি না, লোক দেখানো। আর এই যে কার্ড অল্প কিছু মানুষকে দিবে, কমিটি গঠন করেছে, ওটা তো অলরেডি আছে ভাই, হয়তোবা বাড়িয়ে দিবে। আর কার্ড দিবে কি? কার্ডের মধ্যে টাকা উঠাবেন কিভাবে? সাপোজ বাংলাদেশের সাতক্ষীরা বা খুলনার প্রান্তিক পর্যায়ে একদম রিমোট এরিয়ায় একজনকে একটা কার্ড দেওয়া হলো, সারা বাংলাদেশে 5 লাখ লোক বিএনপি ফ্যামিলি কার্ড দিতে পারবে না। আমি ধরলাম যে দিল, অথচ 47 লাখ লোক অলরেডি কার্ড পায়, মানে টাকা পায়। তো এই কার্ড দিয়ে টাকা উঠাবেন কিভাবে? কার্ডের ভিতরে টাকা পাস করবেন কোথায়? এটিএম কার্ডে না ভিসা কার্ড দিয়ে আমরা যেরকম কিনি সুপার শপে পেমেন্ট করি ওইরকম? তাহলে একজন খয়রাতি ফ্যামিলি কার্ড নিয়ে সুপার শপে যাবে বাজার করতে, কারণ কার্ড থেকে টাকা উঠাতে হলে তো সুপার শপে যেতে হবে। স্বপ্ন, মিনা বাজার, এরকম সুপার শপ ছাড়া তো আপনি কার্ড দিয়ে কিনতে পারবেন না। এগুলো বাস্তবে চাপাবাজি। কি করবে দেখবেন? 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান, অসম্ভব। ইতিহাসের শ্রেষ্ঠ চাপাবাজি। দেখেন না, রমজান মাসে সবকিছুর দাম বেড়ে গিয়েছে, আবার চাঁদাবাজির বৈধতা দেয়। এবার বুঝবেন ঈদের সময় গত বছর ইউনূসের আমলে কত শান্তিতে রোজা রেখেছিলেন, ঈদ করেছিলেন। এরকম স্বস্তিদায়ক ঈদ, স্বস্তিদায়ক রোজা ইতিহাসে কখনো ছিল না। এবং অনেক কালচার ফিরে এসেছিল, 200 বছর পুরনো কালচার রিভাইভ হয়েছিল। এবার দেখবেন কি হয়। যানজট, সড়কে অ্যাক্সিডেন্ট, চাঁদাবাজি, ছিনতাই, কত প্রকার কি জাস্ট ওয়েট অ্যান্ড সি। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।